নমস্কার বন্ধুরা, আলোচনা শুরুতেই আপনাদের প্রত্যেককে জানাই দীপাবলির প্রীতি এবং শুভেচ্ছা। ধনতেরাসে আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আরো একটা বাস্তব সমস্যা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, চলুন শুরু করা যাক। সামনেই আছে সেই দিন ধনতেরাস। ধনতেরাসে আমরা সকলে চাই সম্পদ কিনতে, ধন কিনতে। অ্যাকচুয়ালি আমরা পারবো কি পারবো না এ বিষয়ে কিছু সন্দেহ আছে। কেন সেই সন্দেহ, কেন সেই আশঙ্কা? আমরা যারা মধ্যবিত্ত মানুষ, যারা দিন এনে দিন খায়, কষ্ট করে রোজগার করি, পরিশ্রমী, তারা কি সোনা কিনতে পারবো? ধনতেরাস দিনে ধন কেনা শুভ বলে মানা যায়, কিন্তু সেই ধন কেনা আমাদের পক্ষে সম্ভব হবে কি না, এর জন্য দায়ী কে? ধনতেরাসে ধন কেন মানুষ কেনে? তো আজকে সেই নিয়েই আমাদের আলোচনা। চলুন আলোচনা শুরু করা যাক। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। ধনতেরাসে মূলত ধন কেনে, ধনতেরাসে মূলত সোনা কিনে। প্রতি বছর দীপাবলির একদিন আগে দেখা যায় গহনা দোকানে ভীষণ ভিড়, লম্বা লাইন। কি কিনা হচ্ছে? না সোনা কিনা হচ্ছে। আর এই সোনার দাম এখন আকাশ ছোঁয়া। 1 বছর আগে যেখানে 10 গ্রাম সোনার দাম ছিল 60 থেকে 65 হাজার টাকা, সেটা এখন প্রায় 72 থেকে 73 হাজার টাকা। আর যত দিন যাচ্ছে সোনার দাম বেড়ে চলেছে। আমরা প্রত্যেকে ইচ্ছুক সোনা কিনতে। এই ধনতেরাসের দিনে আমরা দেখি কেউ না কেউ কিছু না কিছু কিনছে, হলে সোনা, না হলে বাসন কোসন। তো বেশিরভাগটাই আমরা দেখি সোনা কিনছে। সোনা কিনা শুভ বলে মানা যায়। তো কেন, এর জন্য কারা দায়ী? শুধু কি এই ভারতীয়রাই দায়ী, ভারতবাসীরাই দায়ী, না এতে জড়িয়ে আছে অন্যান্য দেশগুলো? কেন জড়িয়ে আছে, এর কারণ কি, এর প্রতিকারই বা কি? আজকে আমরা এগুলোও জানবো। একেবারে পয়েন্ট ভিত্তিক আলোচনা করে নেব আমরা ধনতেরাসের গুরুত্বপূর্ণ এই বিষয়। আমি আপনাদের কারণ হিসেবে দেখাই মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি এই সোনার দাম বেড়ে যাওয়ার একটা বিশেষ কারণ বলতে পারেন। আজ যেটা আপনি 100 টাকায় কিনছেন, কয়েকদিন পর 5 থেকে 6 মাস পর সেটা আপনি 120 টাকায় পাবেন। অতএব দাম দিনের দিন বাড়ছে। যখন বাজারে সব জিনিসের দাম বাড়ে তখন টাকার মূল্য কমে যায়। আর বিনিয়োগকারীরা কি করে জানেন তো? টাকাকে সোনায় পরিণত করে রাখে। কারণ আমরা সকলেই জানি সোনার দাম একেবারেই নেমে যায় না। তাই মুদ্রাস্ফীতি যত বাড়ছে সোনার দামও তত বাড়ছে। তাই আমাদের এখন সোনা কিনা খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাহলে ধনতেরাসের দিন আমরা সোনা কিনবো কিভাবে? অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে। এর পরের পয়েন্ট হলো আন্তর্জাতিক অর্থনীতির অনিশ্চয়তা। আপনারা কি জানেন এই সোনার দাম ওঠানামা করছে এবং অতিরিক্ত বেড়ে গেছে? দেখুন, সোনার দাম যে নির্ভর করে শুধু ভারতের অর্থনীতির ওপর এমনটাও নয়, পুরো পৃথিবীর অর্থনীতির প্রভাব এতে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, এই দেশগুলির অর্থনৈতিক অবস্থা এখন টলমল করছে, যার প্রভাব কিন্তু ভারতেও পড়ছে। শেয়ার বাজার পড়ে যাচ্ছে, তাই বিনিয়োগকারীরা ভয় পাচ্ছে। আর ভয় পেলে মানুষ কি করে বলুন তো? নিরাপদ জায়গায় টাকা রাখে, আর সেই নিরাপদ জায়গাটি হলো সোনা। তাই মানুষ টাকা রাখছে এখন সোনাতে, যার কারণে সোনার মূল্য অধিক হয়ে যাচ্ছে। ফলে সোনার চাহিদা বাড়ছে এবং দামও উপরে উঠছে। যুদ্ধ ও আন্তর্জাতিক অস্থিরতা এর জন্য বিশেষভাবে দায়ী। আমরা প্রত্যেকেই জানি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ এখনো পর্যন্ত কিন্তু শেষ হয়নি। তার যে প্রভাব সেটা কিন্তু বর্তমানে এই ভারতের সোনার উপর পড়ছে। বর্তমানে ভারতের অর্থনৈতিক অবস্থার উপরে পড়ছে এর প্রভাব। যখনই পৃথিবীতে যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতা বাড়ে তখন বিনিয়োগকারীরা শেয়ার বাজার থেকে টাকা তুলে নেন এবং সেই টাকা রাখেন কোথায়? সোনাতে। কারণ যুদ্ধ মানে অনিশ্চয়তা, আর এই অনিশ্চয়তা মানেই হচ্ছে সোনার চাহিদা, সোনার দাম বৃদ্ধি। তার পরের পয়েন্ট যদি আমরা আলোচনা করতে চাই তাহলে দেখতে পাবো রুপির মান। সোনা আন্তর্জাতিকভাবে ডলারে কেনা বেচা হয়, আর ভারত যেহেতু সোনা আমদানি করে, যদি রুপির মান ডলারের তুলনায় কমে যায়
তাহলে আমাদের দেশের ক্রেতাদের জন্য দাম স্বাভাবিকভাবে বেড়ে যায়। 2025 সালে রুপির মান কমে যাওয়ায় সোনার দাম বৃদ্ধি পায়। তারপরের পয়েন্ট আমরা প্রত্যেকেই জানি, উৎসব এবং বিয়ের মৌসুমে চাহিদা। আমরা জানি এই বিয়ের সিজনে কিংবা উৎসবের সময় সোনা লাগে, আর এ সময় মানুষ বেশি বেশি করে সোনা কিনে। আর যখন মানুষ বেশি সোনা কিনে স্বাভাবিকভাবে সোনাতে ঘাটতি থাকে। যেমন এই সিজনটা দেখুন, ধনতেরাস, সামনেই ধনতেরাস, দীপাবলির মৌসুম, আর এই সময় মানুষ সোনা বেশি কিনতে চায়, চেষ্টা করে বেশি কিনার। আপনারা কি জানেন, ভারতের প্রায় 50% সোনা এই উৎসবের সময় কেনা হয়। দোকানে ভিড় বাড়ে, দামও আকাশ ছোঁয়া, আর চাহিদাও বাড়তে থাকে। আর এটা একেবারে উৎসবকালীন প্রভাব। ভারতের রিজার্ভ ব্যাংক এবং চীনের ব্যাংকগুলো এখন সোনা কিনে রাখছে। এই সোনা তাদের রিজার্ভ হিসেবে রাখা হয়, তাতে তাদের অর্থনীতি নিরাপদ থাকে। এইভাবে বিভিন্ন দেশের ব্যাংক যখন সোনা কিনে কিংবা সোনা কিনতে চায়, তখন সোনা ঘাটতি পড়ে যায়, সোনার দামটা অতিরিক্ত বেড়ে যায়। ডলার এবং তেলের দাম বৃদ্ধি, এটা হয়তো আমরা অনেকেই সাধারণ মানুষেরা মনে করে থাকি যে এতে হয়তো এর সঙ্গে সোনার দামের কি সম্পর্ক, কিন্তু আজ তেলের দাম বেড়ে গেলে পরিবহন খরচ, আমদানির খরচও বাড়তে থাকে। তার সঙ্গে ডলারের দাম বৃদ্ধি পায়, ফলে আমদানিকৃত সোনার দামও কিন্তু বেড়ে যায়। তাই আন্তর্জাতিক বাজারে তেল বা ডলার ওঠানামা করলে তা প্রভাব পড়ে সোনার দামের উপর। এখন সকলেই কিন্তু বুঝতে পাচ্ছেন যে এই সোনার দাম বৃদ্ধির পিছনে শুধুমাত্র ভারত একা দায়ী নয়। সোনার দাম বৃদ্ধির পেছনে শুধুমাত্র কারণ একটা নয়, এর পেছনে আছে বহু কারণ। বন্ধুরা, এখন বুঝতে পারছেন সোনার দাম ওঠানামা করে, আর সোনার দাম যে বেড়ে যাচ্ছে এর পেছনে শুধু ভারত নয়, অনেকগুলো দেশও আছে এর মধ্যে যুক্ত। সব থেকে বড় কথা হলো এই ভারত বিভিন্ন দেশের সাথে সম্পর্ক করছে, আমদানি করছে সোনা। আমদানি রপ্তানির জন্য ভারত অন্যান্য দেশের সঙ্গে বেশ ভালোভাবে সম্পর্কযুক্ত। অন্য দেশের প্রভাব ভারতের মধ্যে পড়তে পারে, ভারতের মধ্যে পড়লেই আমরা কিন্তু সোনার দাম উঠানামা করছে বলে দেখতে পাবো। তাই 2025 সালে এই বিভিন্ন কারণগুলির জন্য 2025 সালে এই বিভিন্ন রকম কারণের জন্য ভারতে সোনার দাম অতিরিক্ত বেড়ে চলেছে এবং সোনার চাহিদাও বাড়ছে। তাই আমরা কি সোনা কিনবো না, আমরা সচেতন হব। আমরা শেষে এটা বলতে পারি, সোনার দাম বাড়ে কিন্তু জ্ঞানের দাম কখনো কমে না। তাই জ্ঞান অর্জন করুন এবং সচেতন থাকুন। আর সব সময় মনে রাখবেন, সোনা হচ্ছে দীর্ঘ মেয়াদে লাভজনক বিনিয়োগ। কিন্তু কিভাবে কিনবেন? BIS হলমার্ক চেক করুন, বিল নিন। আরেকটা সচেতনতার কথা বলবো, অতিরিক্ত লোভে সোনা কিনবেন না, এরকম কাজ করবেন না যাতে করে পরে আফসোস করতে হয়। সব দিকটা জেনে শুনে ভেবে চিনতে সচেতন থেকে তারপর সোনা কিনুন। সোনা কিনতে বাধা নেই, কিন্তু আজকালকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর অ্যাডজাস্ট করে সোনা কিনুন। ধনতেরাসে খুব ভালোভাবে কাটান আর সোনা কিনুন, দিনটিকে শুভ করুন। ধনতেরাস আপনাদের ভালোভাবে কাটুন। ধন্যবাদ।